সবাইকে স্বাগত সিজিএস এর পক্ষ থেকে নতুন পদক্ষেপ দ্য ভয়েস অফ সিজিএস এই ব্যানারে আমরা হচ্ছে স্পেশাল ওয়েবিনার আয়োজন করব। আজকে হচ্ছে তার প্রথম আমাদের ওয়েবিনার সিরিজের প্রথম শুরুটা হচ্ছে আজকে। তো আজকের বিষয় হচ্ছে আমাদের কোভিড-19 এর সময়ে যে ঘটনাটা, যে একটা মানে মানব ইতিহাসে যে হচ্ছে টোটালি নতুন একটা ঘটনা বা টোটাল যেটা বলা যায় এটা হচ্ছে এই ধরনের অভিজ্ঞতা মানুষ হচ্ছে কখনোই পায়নি। সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের যে আমরা গভর্নেন্স সেক্টরে যে একটা ট্রান্সপারেন্সির একটা লেক দেখতে পাচ্ছি, কম মানে স্বল্পতা দেখতে পেয়েছি, সেটার উপর ভিত্তি করেই আছে আমাদের আজকের এই ওয়েবিনার। তো আমাদের সাথে আছেন সিজিএস এর অ্যাক্টিং প্রেসিডেন্ট ডক্টর মঞ্জুর এ চৌধুরী। ওনার আরো অনেক পরিচয়ের ভিতরে অন্যতম পরিচয়গুলো হচ্ছে উনি একজন অ্যান্থোমোলজিস্ট এবং বাংলাদেশ জিওলজি সোসাইটির ফর্মার প্রেসিডেন্ট ছিলেন। তো ওকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার কেমন আছেন? ধন্যবাদ, আছি, ভালো আছি। স্যার আমি হচ্ছে আপনাকে প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে 5 তারিখ, গত 4 তারিখ পর্যন্ত যদি আমরা হচ্ছে বাংলাদেশের অবস্থা দেখি যে বাংলাদেশে হচ্ছে এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ মারা গিয়েছেন কোভিড-19 আক্রমণে, সংক্রমণের কারণে, এবং প্রায় 1,50,000-এর মতো আক্রান্ত আছে। এবং এটাও যদি আমরা বাদ দিয়ে চিন্তা করি তাহলে দেখবো হচ্ছে প্রায় 80,787,000-এর মতো হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ কেস আছে, যেটা হচ্ছে যারা এখনো আক্রান্ত, মানে এখন হচ্ছে যদি আমরা অ্যাক্টিভ কেস দেখি এবং ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই, পুরো বিশ্বের দিকে যদি তাকাই, সেখানে হচ্ছে 1,10,00,000 হচ্ছে আমাদের টোটাল আক্রান্তের সংখ্যা। সেখানে অ্যাক্টিভ কেসের সংখ্যাই হচ্ছে আমাদের প্রায় 83 লাখের মতো, 83,27,000-এর মতো। এবং সেখানে মৃত্যুর সংখ্যা প্রায়, আমরা যদি হচ্ছে অন্যভাবে দেখি তাহলে হচ্ছে প্রায় আপনার 5,83,000, সরি 5,30,000-এর মতো হচ্ছে মারা গিয়েছে। এই যে সার্বিক অবস্থা, এই যে ওয়ার্ল্ডের অবস্থায় এই সার্বিক অবস্থা চিন্তা করে যদি আমি আপনাকে অন্যদিকে বলি, অন্যভাবে বলি যে স্যার কেমন আছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন আর কি? এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা আমরা শুনতে যাচ্ছি আর কি। আমি শুধু বলতে চাইবো জীবনানন্দ দাশের ভাষায়, মহামারীর পরে দেখা হবে। সব মানুষ এবং আমরা সবাই এক ধরনের আমি বলবো যে উদ্বিগ্নতা, এক ধরনের উৎকণ্ঠা, এবং ভবিষ্যতে আমাদের কি হবে, আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, এটা একটা অনিশ্চয়তা, সবকিছু মিলে একটা এক ধরনের একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে আমরা ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, জাতি হিসেবে এবং মানব জাতি হিসেবে আমরা একটা জটিল সময় আমরা পার করছি। অ্যাকচুয়ালি যে কোনো প্যান্ডেমিকে বা বৈশ্বিক মহামারীতে এ ধরনের অবস্থার সৃষ্টি হয়। আমরা যদি ইতিহাস দেখি, যে ইতিহাসে গত 1000 বছরের ইতিহাসে বেশ কয়েকটি প্যান্ডেমিক হয়েছে বা বৈশ্বিক মহামারী হয়েছে, সবগুলি মহামারীর সাথে তুলনা করলেও এই কোভিড-19 যে মহামারী চলতেছে, চলমান, এটা কিন্তু একটা ভিন্ন মাত্রায় আমাদের দেখতে হবে। কারণ আগের পৃথিবী অনেকটা বিচ্ছিন্ন ছিল, অনেকটা যোগাযোগ ব্যবস্থা এত সহজ ছিল না, এত সহজে তারা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারতেন না। তাছাড়া যে গ্লোবাল ভিলেজ বলে যে কথাটা, পৃথিবীর এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ব্যবসা বাণিজ্যের কারণে যেভাবে সংযুক্ত হয়ে গেছে, বলতে গেলে সারা পৃথিবীটাই একটা রাষ্ট্র, এক ধরনের রাষ্ট্র। সুতরাং এইখানে যদি এক জায়গায় কোনো একটা মহামারী বা কোনো একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়, তার ফলাফল, তার একটা প্রভাব অন্য জায়গায়ও কিন্তু পড়ে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, যে সারা পৃথিবীতেই এই রোগটা ছড়িয়ে গেছে। এই রোগটা এমনভাবে ছড়িয়ে গেছে যে এই সারা পৃথিবীর যতগুলি দেশ এবং টেরিটরি আছে, তার মধ্যে মনে হয় গোটা 5 জায়গা আছে অত্যন্ত ছোট, যেখানে এই রোগটা ছড়ায় নেয়। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে আমরা একটা কঠিন সময়, একটা উদ্বিগ্ন সময়, একটা বিপজ্জনক সময় আমরা পার করছি।
স্যার সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে আপনার একটা প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রতিদিনই হচ্ছে আমাদের প্রায় যদি আমরা ধরি হচ্ছে অ্যাভারেজ গড়ে হচ্ছে প্রায় 17 থেকে 18 হাজার টেস্ট করা হচ্ছে কোভিড-19 উপর বিভিন্ন হসপিটালগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন হচ্ছে ডেডিকেটেড হসপিটাল বা সেন্টারগুলোতে। তো সেই টেস্টের যে একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা যদি হচ্ছে আমরা একটু দেখি। হ্যালো, জি, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। সো সেই টেস্টের রেজাল্ট যদি একটু আমরা একটু পর্যবেক্ষণ হ্যালো, আমাকে শোনা যাচ্ছে স্যার? এখন এখন শোনা যাচ্ছে, এখন জি, শোনা যাচ্ছে। জি স্যার, এটা হচ্ছে একটা স্ক্যান, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিজিএস থেকে আমরা প্রতিদিনই হচ্ছে আমরা যে সিচুয়েশন আপডেট দেই জি সেটার একটা অংশ। তো এখানে যদি আমরা দেখি যেটা হচ্ছে মে মাস থেকে, মে মাসের 25 তারিখ থেকে আমাদের হচ্ছে ডাটা কিছু আছে। গতকাল পর্যন্ত যদি আমরা ধরি যে আপনার 5 তারিখ, গত 4 তারিখ গিয়েছে, গতকাল পর্যন্ত যদি আমরা ডাটা দেখি তাহলে এখানে দেখবো হচ্ছে এই যে প্রথম অংশটা, এটা হচ্ছে প্রতিদিন পার্সেন্টেজ করে যে কত পার্সেন্ট হচ্ছে আক্রান্ত হয়েছে, মানে কোভিড-19 পজিটিভ এসেছে সেটার সংখ্যা আমরা এটা দেখতে পাই। তো সার্বিক দিক যদি বিবেচনা করি তাহলে আমরা একটু দেখবো যে এখানে যে প্রথম মে মাসের শুরু থেকে শুরু করে আমরা যদি হচ্ছে আপনার স্যার মে মাসের শেষের দিক পর্যন্ত, মানে এপ্রিল মাসের শেষের দিক পর্যন্ত যদি আমরা দেখি, মানে 25 তারিখ পর্যন্ত দেখি, তাহলে আক্রান্ত সংখ্যা ছিল হচ্ছে 9 থেকে 14% ভিতরেই ছিল টোটাল। এটা হচ্ছে গভর্নমেন্টের এই হিসাব অনুযায়ী, হ্যাঁ, মানে প্রতিদিন যে টেস্ট করানো হয় সেই টেস্টের পজিটিভ আসার সংখ্যা যদি পার্সেন্টেজ করি আমরা, তাহলে এরপরে থেকে শুরু হয় যে তারা 22%-এর উপরে যাচ্ছে না, 22 কি আমরা যদি গড়ে ধরি 23% পর্যন্ত ধরতে পারি। এই যে একটা হিসাব পরিসংখ্যান, এই পরিসংখ্যানটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি মানে কোনোভাবে হচ্ছে এটা কি ন্যাচারাল কিনা, আসলে এটা কি মানে টোটাল ইয়াটা কি হিসাব আছে কিনা, বা এটার ভিতরে কি হচ্ছে অন্য কোনো মানে লুকানো বা হচ্ছে একটা ট্রান্সপারেন্সির অভাব আপনি দেখতে পান কি? যদি হচ্ছে আপনার ভাষায় আপনি একটু ব্যাখ্যা করুন স্যার। এখানে আপনার যে স্ট্যাটিস্টিক্স গুলি প্রতিনিয়ত দেওয়া হয় প্রতিদিন আড়াইটার সময়, সেইখানে এক ধরনের ধোঁয়াশার ব্যাপার আছে। আপনি যত কম টেস্ট করবেন তত কম রোগী, তত কম মৃত্যু, যেটা ট্রাম্পের থিওরি। সেই থিওরি কিন্তু বাংলাদেশেও কিছুটা কার্যকরী। এই সব যতগুলি স্ট্যাটিস্টিক্স আছে তার ভিতর থেকে এই যে স্ট্যাটিস্টিকটা আপনি বললেন যে পার্সেন্টেজ ইনফেক্টেড, এটাই এক ধরনের ক্লিয়ার কাট তথ্য বেরিয়ে আসে। অর্থাৎ যতগুলি নমুনা দিচ্ছে, তারা কিন্তু নমুনা, তারা কিন্তু ব্যক্তি না, নমুনা দিচ্ছে তাদের কত জি, পার্সেন্ট পজিটিভ আসতেছে, সেটার উপর ভিত্তি করে তারা যে রিপোর্টটা দিচ্ছে সেটাই দেখা যায় যে গ্রাজুয়ালি বাড়তেছে, এখন 22-23%-এর নিচে না। এবং এটা বলা হয় যে আমরা ধারণা করতে পারি যে 22-23% লোক হয়তো ইনফেক্টেড, আসলে তার থেকে বেশি। কারণ একই ব্যক্তির দুইটা তিনটা টেস্ট হয়, কিন্তু স্পেশালি যখন সে সুস্থ হয় তখন তার নেগেটিভ একটা টেস্ট আসে। সুতরাং যতগুলি টেস্ট তার ভিতরে কতগুলি পজিটিভ, সেই হিসেবে ব্যক্তি হিসেবে এখানে আরো সংখ্যাটা বাড়বে। কিন্তু আর একটা বিষয় আছে, এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, অর্থাৎ যারা সিমটম দেখা গেছে কিংবা যারা কন্ট্যাক্টে আসছে কিংবা সম্ভাবনা আছে, সেই সব লোকের ভিতর থেকে এই টেস্টগুলি করা হচ্ছে। তার মানে হচ্ছে যদি আপনি র্যান্ডমলি সকল জনগোষ্ঠীর মধ্যে করতেন তাহলে এত কিন্তু পেতেন না। তারপরও আমি যেটা বলবো যে অন্যান্য দেশে 5%, 3%, 4% হয় সাধারণ পপুলেশনের পজিটিভ পাচ্ছে, সেই হিসেবে আমাদের দেশের পজিটিভ রেট কিন্তু অনেক হাই। এই তথ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পার্সেন্টেজটা যতগুলো তথ্য দেওয়া হয় তার মধ্যে এটাই গুরুত্বপূর্ণ। কারণ মৃত্যুর তথ্য অনেকটা রিলায়েবল না, কারণ অনেক লোক মারা যাচ্ছে কোভিড উপসর্গ নিয়ে। অনেক সময় দেখা যায় যে কোভিড উপসর্গের মৃত্যু আর কোভিডের মৃত্যু সমান সমান। আর সব মৃত্যুর তো তথ্য আসে না, কারণ প্যান্ডেমিকের সময় সকল দেশেই দেখা গেছে যে আপনার করা হয়, এই যে লোকজন গোপন করার চেষ্টা করে, রোগও গোপন করে, মৃত দেহকেও গোপন করার চেষ্টা করে, কারণ এক ধরনের স্টিগমা, এক ধরনের
হস্টালিটি, এই রোগীদের প্রতি, রোগের প্রতি জন সমাজের সৃষ্টি হয়েছে। এটা সব দেশেই হয়, সব কালেই হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে স্ট্যাটিস্টিকটা আপনি দেখালেন, এটার থেকে একটা যে আমরা একটা ভয়াবহ, ভয়াবহই বলা যায়, ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি, সেটাই ইন্ডিকেট করে। সেক্ষেত্রে স্যার আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে যে প্রতিদিন যে মৃত্যুর সংখ্যা দেখানো হচ্ছে, এবং সেই সাথে যদি হচ্ছে বাংলাদেশের যে কবরস্থানগুলো আছে বা হচ্ছে শ্মশান বা মানে সৎকার করার যে জায়গাগুলো আছে, ধর্মীয় সৎকার করার জায়গাগুলো আছে, তাদের যে হিসাব এবং আমাদের যে প্রতিদিনকার যে মৃত্যুর হিসাব, এই দুটো হিসাবের ভিতরে হচ্ছে একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে। এবং আমি আরেকটা গবেষণার কথাই বলবো, যে রিসেন্টলি হচ্ছে একটা পাবলিশ হয়েছে একটা রিপোর্ট, সেখানে হচ্ছে দেখানো যাচ্ছে যে কোভিড-19 সিমটম নিয়ে মারা গিয়েছেন এখন পর্যন্ত প্রায় 1500 জন, এবং এটা প্লাস 1500 জন প্লাস। তো এই যে একটা ডিফারেন্সেস দেখতে পাচ্ছেন, যে এই যে হচ্ছে কোভিড-19 মারা যাচ্ছে, প্লাস হচ্ছে আহ, 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 সৎকার করার স্থানগুলোতে যে লাশের যে হ্যালো, শোনা যাচ্ছে কি? জি আবার বলেন, স্যার, আমি শোনা শুনতে যাচ্ছে কি? পাইনি, আপনার শোনা যাচ্ছিল না, আর একবার রিপিট করুন জি প্রশ্নটা। স্যার, আমাদের যদি হচ্ছে আমরা যদি দেখি যে প্রতিদিনকার যে দেখতে পাওয়া যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ব্রিফিংটা দেওয়া হয়, সেখানে যে মৃত্যুর সংখ্যা দেখানো হয়, কোনোদিন হচ্ছে 45, কোনোদিন 40, কোনোদিন 29, কোনোদিন 35 সামথিং, যে কোনো একটা সংখ্যা দেখানো হয়। তো সেই সংখ্যার সাথে গণমাধ্যমের একটা রিপোর্ট কিছুদিন আগেই হচ্ছে তারা রিপোর্ট করেছেন, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হচ্ছে যে আমাদের যে সৎকার করা হয় ধর্মীয় স্থানগুলো, যেখানে হচ্ছে কবরস্থান, শ্মশান ঘাট, তো সেখানকার যে হিসাব, যে প্রতিদিন বা হচ্ছে গত 1 মাসে যে সৎকার করা হয়েছে কোভিড-19 রোগী, তার কারণ হচ্ছে আপনি স্যার জানেন যে কোভিড-19 যারা আক্রান্ত হয় তাদের সৎকারের একটা পদ্ধতি অন্যরকম হয়, আর নর্মাল মানুষের পদ্ধতি অন্যরকম ভাবে হয়। তাদের হচ্ছে এক্সট্রা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বা হচ্ছে পিপিএ পরে তাদেরকে সৎকার করা। তো আসলে ইন্টারনেটের কারণে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে স্যার। স্যার আবার কি আমি প্রশ্ন আমি রিপিট করবো? না, রিপিটের দরকার, আমি যেটা আপনি বলতে চাচ্ছেন আমি কিছুটা, আমি মোটামুটি বুঝেছি যে এই অ্যাকচুয়ালি কোভিডে যত লোকের মৃত্যু হচ্ছে, আর কোভিড উপসর্গ নিয়ে মোটামুটি যত লোকের মৃত্যু হচ্ছে কোভিড উপসর্গ নিয়ে, তো এটা হচ্ছে কি সরকারি যে সিস্টেমটা, সরকারি সিস্টেমটার জন্যই অনেকটা এর জন্য দায়ী। অর্থাৎ সরকার যদি টেস্টটা ব্যাপকভাবে টেস্ট করতে পারতো, তাহলে যারা কোভিড উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন তাদের টেস্ট হতো এবং জানা যেত অ্যাকচুয়ালি তারা কি কোভিড পজিটিভ ছিলেন, না অন্য কোনো কমপ্লিকেসি, অন্য কোনো রোগে মারা গেলেন। এই জিনিসটা একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারপরে যে কবরস্থান এবং শ্মশান অন্যান্য জায়গা থেকে যে রিপোর্ট আমাদের সংবাদপত্র কর্মীরা সংগ্রহ করেছেন, সেটাও কিন্তু ইনকমপ্লিট। কারণ কোভিড কিন্তু এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং গ্রামে গঞ্জেও কিন্তু কোভিডের আক্রান্ত হয়ে রোগী মারা যাচ্ছে। তো সবার হিসাব রাখা সম্ভব না। আমি মনে করি কি যে রিপোর্ট, যে সংখ্যাটা আমরা দেখছি, এই সংখ্যাটা আন্ডার রিপোর্টিং হচ্ছে, সেই সংখ্যাটা সঠিক ভাবে রিপ্রেজেন্ট করতেছে না। এটা যে সরকার ইচ্ছা করে করতেছে সব তাও না, কিন্তু সরকারি নীতির ফলে এই কোভিড আক্রান্ত রোগী সব আইডেন্টিফাই করা যাচ্ছে না। তাছাড়া সমাজের ভিতরে আরেকটা জিনিসও আপনার ট্রেন্ডও লক্ষ্য করা গেছে। আমি দু একটা জায়গায় দেখেছি যারা কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন কিন্তু ডিক্লেয়ার করছেন যে বার্ধক্যজনিত রোগ কিংবা হার্ট অ্যাটাক কিংবা অন্যান্য কারণে মারা গেছেন, এরকমও কিন্তু কয়েকটা কেস আছে। অর্থাৎ কোভিডে মারা গেছেন এই জিনিসটা, এই ব্যাপারটা যেন মানুষের জন্য অপমানজনক, অসম্মানজনক বলে প্রতীয়মান হচ্ছে। সুতরাং প্রকৃতপক্ষে যে কোভিডের
কত রোগী মারা যাচ্ছে সেটা যেভাবে সরকারি রিপোর্টে যা আসে তার থেকে বেশি ছাড়া ইনফ্যাক্ট অনেক বেশি আমি ধারণা করি, অনেক বেশি হবে যেটা বলা হচ্ছে তার তুলনায়। জি, শুনতে পাচ্ছেন নাজমুল? শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। স্যার, সেক্ষেত্রে হচ্ছে আমি আর একটা জিনিস হচ্ছে আপনার দৃষ্টিগোচর করাবো আর কি, সেটা হচ্ছে যে আমরা পিপিএ বা N95 মার্কস নিয়ে যে দুর্নীতিটা হয়েছে, যেটা হচ্ছে আমরা যদি হচ্ছে অন্যভাবে দেখি যে আহ, আহ, এই ঘটনার শুরুর দিকে প্রথম দিকে হচ্ছে N95 মার্কস হচ্ছে অর্ডার দেওয়া হয়, এবং আহ, মুগদা জেনারেল হসপিটাল, পার্শ্ববর্তী জেনারেল হসপিটাল, যেটা হচ্ছে এখন করোনা ডেডিকেটেড একটা হসপিটাল করা হয়েছে, সেখানে যখন মার্কস গুলো দেওয়া হয় এবং এই মার্কস নিয়ে যখন হচ্ছে সেখানকার পরিচালক হচ্ছে তার কমপ্লেন নকল মার্কস বা হচ্ছে নিম্নমানের মার্কসের জন্য যখন সে হচ্ছে কমপ্লেন করে, তাকে হচ্ছে সঙ্গে সঙ্গে বদলি করে দেওয়া হয়। এবং একই সাথে গত কিছুদিন আগে, গত 2 দিন আগে হচ্ছে গণমাধ্যমে রিপোর্ট এসেছে, যেটা যে আমরা দেখতে পাই যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা যে কেনাকাটা স্বাস্থ্য সামগ্রী বা হচ্ছে পিপিএ বা N95। জি, জি, শোনা যাচ্ছে এখন? আবার একটু রিপিট করতে হবে, ইন্টারনেট একটু বেশ জি প্রবলেম করতেছে। জি। একটু বলুন। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে হচ্ছে কেনাকাটাগুলো করছে যারা ইমার্জেন্সি, আমরা জানি হচ্ছে ইমার্জেন্সি বেসিস, যেহেতু সে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে এখন, সে প্যান্ডেমিক সিচুয়েশনে হচ্ছে সব জিনিস হচ্ছে দ্রুত গতিতে কিনতে হবে এবং অনেক কিছু হচ্ছে বাইপাস করে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই বাইপাস করার মাত্রাটা হচ্ছে অনেক পরিমাণে বেড়ে গেছে, এবং 2 টাকার জিনিস সেখানে 2000 টাকা দাম রাখা হচ্ছে। রিসেন্টলি যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে 19 জন ঠিকাদার, মোট 19 জন ঠিকাদারের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে সব রকম কেনাকাটা করা হচ্ছে, এবং তাদের যে ট্রান্সপারেন্সি যে রক্ষা করা, সেই রক্ষাটা হচ্ছে না ঠিক। এই যে অবস্থাটা, এই যে গণমাধ্যম স্বাস্থ্য মন্ত্রণালয় বা পাবলিক হেলথ সেক্টরে যে কেনাকাটা নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে, এটা আপনি কিভাবে হচ্ছে মূল্যায়ন করেন বা কিভাবে দেখেন? আসলে এ ধরনের প্যান্ডেমিক সিচুয়েশনে, মহামারী সিচুয়েশনে বা এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে দুর্নীতির সুযোগটা বেড়ে যায়। কারণ আপনার তথ্য প্রবাহে এক ধরনের বাধা সৃষ্টি করার অনেক যুক্তি থাকে। এখন বাংলাদেশে ধরুন আপনার ডিজিটাল ডিজিটাল যে তথ্য আইন আছে, সে আইনের ধারায় বহু বেশ কিছু লোক কিন্তু আপনার কারাগারে আছেন, বা অনেকের বিরুদ্ধে মামলা আছে কিংবা মামলার হুমকি আছে। সুতরাং আপনার যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলির তথ্যগুলি সঠিকভাবে সংবাদপত্র কর্মীরা বা গণমাধ্যম প্রকাশ করতে পারেন না, বা অনেক সময় সেলফ সেন্সর করে রাখেন। এই সুযোগে এরা ব্যাপক দুর্নীতি করে যাচ্ছে, এবং সরকারের যে দুর্নীতি বিরোধী যে কথাবার্তা, এটা কথাবার্তাই অ্যাকচুয়াল কোনো অ্যাকশন খুব একটা নেওয়া হচ্ছে না। এই পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় এই যে দুর্নীতির কথা উঠছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও একটা এই N95 মাস্ক নিয়ে একটা ওপেন মিটিংয়েও বলেছেন, কিন্তু আমরা কাউকে শাস্তি পেতে দেখিনি বা প্রসিকিউটেড হতে দেখিনি সোফা। সুতরাং বিষয় যেটা যে এই এই প্যান্ডেমিকের সিচুয়েশনে এই মানে সেন্সরশিপের সুযোগ নিয়ে দুর্নীতি আরো বেড়ে গেছে, এবং যদি সরকার কোনো অ্যাকশন না নেয়, কঠিনভাবে কোনো অ্যাকশন না নেয়, এই দুর্নীতি আরো বাড়তে থাকবে। সেক্ষেত্রে স্যার আমি হচ্ছে কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি প্রথম আলো একটা রিপোর্ট দেখি, গতকালই হচ্ছে সেটা পাবলিশ হয়েছে, গতকাল বা গত পরশুদিন পাবলিশ হয়েছে। সেখানে তারা বলছেন যে তারা ডাটা বিশ্লেষণ করে বলছেন যে প্রতিদিন গড়ে 3টি মামলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইন, এবং এই পর্যন্ত হচ্ছে প্রায় 38 জন সাংবাদিক ডিজিটাল সিকিউরিটি আইনে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা যদি অন্যদিকে একটু তাকাই, যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে হচ্ছে রিমোট ছড়ানোর নাম করে ছড়ানোর কারণে প্রায় 87 জন হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে।
এই যে একটা গ্রেপ্তার, এই যে একটা ভয়, একটা ভীতি তৈরি করা, এই ভীতি তৈরিটাকে করাকে আপনি কিভাবে দেখছেন আর কি, যে আসলে এটা কি হচ্ছে আসলে, বর্তমান বা এর ভিডিওতে ফলাফল? আমাকে দেখা যায়। এটা আপনার এই যে যে কোনো বৈশ্বিক মহামারী বা যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে এই ধরনের একটা ট্রেন্ড সবসময় থাকে। এ ধরনের একটা ট্রেন্ড আমরা সবসময় লক্ষ্য করেছি, যে সেখানে সেন্সরশিপ করা হয়, ইনফরমেশন ব্লক করে দেওয়া হয়। আপনি দেখুন যে যেমন স্প্যানিশ ফ্লুর কথা আমরা বলি, স্প্যানিশ ফ্লু কিন্তু শুরু হয়েছিল 1918 সালের বসন্তকালে ক্যান্সাসে হ্যাসকাল কাউন্টি ফোর্ট রিলে সেনা ক্যান্টনমেন্টে সৈন্যদের ভিতরে দেখা দিয়েছিল। ওখান থেকে এই আমেরিকান সৈন্যদের মাধ্যমে ইউরোপ এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু কোনো দেশেই কিন্তু এ বিষয়ে তারা তথ্য প্রকাশ করতে পারেন নাই। শুধুমাত্র স্পেনে পারছে, কারণ স্পেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সবাই নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল, সুতরাং তাদের এখানে প্রেস ফ্রিডম ছিল, তারা প্রকাশ করেছেন এবং নামই দেওয়া হয়েছে স্প্যানিশ ফ্লু। সেই স্প্যানিশ ফ্লুতে বহু লোক মারা গেছে, প্রায় ধরা হয় যে 2 কোটি থেকে 5 কোটি লোক সারা পৃথিবীতে মারা গেছে। সারা পৃথিবীর জনসংখ্যার 5% লোক সে সময় মৃত্যুবরণ করেছে। এবং আমাদের এই পাক এই ভারত উপমহাদেশ, ব্রিটিশ ভারতে সে সময় কমপক্ষে 1,40,00,000 থেকে 1,70,00,000 লোক এই স্প্যানিশ ফ্লু, যদিও এখানে বলা হতো বম্বে ইনফ্লুয়েঞ্জা, তো মারা গেছে। কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এই তথ্যগুলি গোপন ছিল। শুধুমাত্র স্পেন, নরওয়ে মতো 2-4টা কান্ট্রি যারা নিউট্রাল ছিল, প্রেস ফ্রিডম ছিল, তারা এটা প্রকাশ করতে পেরেছেন। এখন বিভিন্ন তথ্য ঘেটে তারা বার করছেন। ইভেন তারও আগে যদি আমরা যাই, যে 1897 সালে এইখানে একটা প্লেগ রোগের, এই বোম্বাইতে মহারাষ্ট্রে প্লেগ রোগের একটা মহামারী শুরু হয়েছিল, তাতে প্রায় 11,000-এর মতো লোক মারা যায়। এই প্লেগটা ব্রিটিশ শাসকরা ঠিক মতো মানে ম্যানেজ করতে পারতেছিল না, ঠিক মতো অ্যাকশন নিতে পারতেছিল। তখন সেই সময়কার যে নেতা বাল গঙ্গাধর তিলক, উনি তার একটা পত্রিকায় এ বিষয়ে একটু সমালোচনা করে লিখলেন। তিলককে কিন্তু সেডিশন মামলায়, বিচ্ছিন্নতাবাদী মামলা দেখানো হলো, এবং তখন একটা আইন করলো যে এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট। এই এপিডেমিক ডিজিজেস অ্যাক্টের মাধ্যমে তাকে 18 মাস কারাদণ্ড দেওয়া হলো। এখন আমরা যদি ভাবি যে এটা তো 100 বছর 100 বছর আগের কথা, আসলে ট্রেন্ডটা সেম রয়ে গেছে। আপনি দেখুন যে এখন ভারতবর্ষে, ইন্ডিয়াতে, ভারতে এখনো কিন্তু সেই ধরনের ট্রেন্ড রয়ে গেছে। 3টা স্টেটে, ভারতে 3টা রাজ্যে, সেইখানে রাজ্য সরকার পত্র পত্রিকা গণমাধ্যমকে অর্ডার দিয়েছে এই কোভিড রিলেটেড, কোভিড সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করার আগে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স দিতে হবে, তাদের কাছ থেকে জেনে নিতে হবে, এটা মানে বলতে হবে যে এটা সত্য কিনা। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের, তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে কোভিড রিলেটেড কোনো তথ্য প্রকাশের আগে সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিতে হবে, প্রায়র ক্লিয়ারেন্স দরকার হবে। যদিও সুপ্রিম কোর্ট সেইভাবে দেয়নি, কিন্তু চেষ্টা আছে। এবং এই যে আপনার যে তথ্য যে বন্ধ করে দেয়া, সেন্সরশিপ চালু করা, এটা শুধু ভারত বা বাংলাদেশে তো আলাদা কোনো আইন করতে হয় না। বাংলাদেশে তো ডিজিটাল আইনের একটা খর্ব আছেই, এবং এই ডিজিটাল আইনের মাধ্যমে কোভিড রিলেটেড তথ্য যদি কেউ সরকারের যদি পছন্দ না হয়, সরকার তাকে তাকে আপনার নির্যাতন করতে পারে, তাকে মামলায় জেলে নিতে পারে। অনেক রকমের অস্ত্র তাদের হাতে রয়ে গেছে। আবার এই সাথেও আমাদেরকে একটা জিনিসও বিবেচনায় আনতে হবে, সেটা হচ্ছে যে কোভিডের বিষয়ে নানাবিধ তথ্য, ভুল তথ্য, আপনার গুজব, এগুলিও কিন্তু ছড়াচ্ছে। অর্থাৎ একটা WHO একটা নাম দিছে ইনফোডেমিক। এই ইনফোডেমিকের এগেইনস্টে সরকার দেখাচ্ছে যে আমরা এই সব তথ্য প্রবাহের উপর বাধা সৃষ্টি করে ইনফোডেমিককে আমরা বন্ধ করব। কিন্তু আসলে এই ওসিলায় তারা আরো বেশি কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠছে। যেমন হাঙ্গেরিতে গত ওই 4-5 মাস আগে কোভিড হওয়ার সাথে সাথে সেখানকার গভর্নমেন্ট
জরুরি অবস্থা ঘোষণা করে বললো আমরা ডিক্রির মাধ্যমে রুল করবো। আমাদের বিরুদ্ধে কোনো একটা কথা বললে, যে কোনো বিষয়, কোভিড না শুধু, কথা বললেই তাদেরকে 5 বছরের জেল দিয়ে দেওয়ার একটা কায়দা করছে, মানে একটা ডিক্রি আইন আইন করে ফেলছে। অর্থাৎ এই যে কোনো ইমার্জেন্সিতে, বিশেষ করে এই ধরনের মহামারী সিচুয়েশনে কর্তৃত্ববাদী সরকার আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে ওঠে। ইভেন লিবারেল ডেমোক্রেটিক সরকারও বিভিন্ন ধরনের মানে জনগণের যে হিউম্যান রাইটস এটাকে কার্টেল করার চেষ্টা করে। অ্যাকচুয়ালি জাতিসংঘের যে হিউম্যান রাইটস যে কমিশন, তারা তো বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এইসব দেশকে বলছে যে এই কোভিডের নামে তারা ফ্রিডম অফ স্পিচকে কার্টেল করতেছে, স্পিচকে তারা বাধাগ্রস্ত করতেছে। তো সব মিলিয়ে দেখলে বোঝা যায় যে এই বাংলাদেশেও আমাদের যে ফ্রিডম অফ স্পিচ অনেকটা রহিত করা হয়েছে। এর সুযোগে দুর্নীতিবাজ দুর্নীতি করে যাচ্ছে। সরকার এখানে অনেকটাই আমি বলবো যে দর্শকের ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে যদি স্যার আমি 1 বছর পিছিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে গত বছর যদি আমরা দেখি 2019 সাল যদি দেখি, ঠিক এই সময়টা বাংলাদেশে একটা মহামারীর না, ঠিক বলবো যে হচ্ছে আপনার আমাদের এখানে ডেঙ্গুর একটা প্রকোপ দেখা গিয়েছিল, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। তো ঠিক 1 বছর পরে যখন আমরা এখানে আসি আবার, সেই ভেক্টরবর্ন ডিজিজ গুলো কিন্তু এখনো হচ্ছে আমাদের সেই ভয় থেকে কিন্তু আমরা মুক্ত না। কিন্তু সেই ক্ষেত্রে করোনার কারণে যেটা হচ্ছে যে করোনার কারণে ওই যে ডিজিজ গুলা বা ওই যে সময় যে উদ্যোগগুলো নেওয়া দরকার এখন, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। হ্যালো, আপনি একটু রিপিট করবেন? আমি জি জি স্যার। দ্বিতীয় অংশটা শুনতে পাইনি। স্যার, এখন যেটা অবস্থা হচ্ছে যে আমরা যদি সাধারণ জ্বর নিয়েও যদি হসপিটালে যাই, সেখানে কিন্তু আমাকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। আমাকে বলা হচ্ছে যে আপনি আগে করোনার সার্টিফিকেট নিয়ে আসেন নেগেটিভ, তারপর হচ্ছে আমি আপনাকে ট্রিটমেন্ট দিব। তো এখন যদি হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে যদি ডেঙ্গুর গত বছরের মতো যদি ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপটা শুরু হয়, তাহলে আলটিমেটলি আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি হবে, এবং সরকারের যে এই ধরনের এই সেক্টরটাতে বা লক্ষ্য একটা অনীহা দেখতে পাচ্ছে, একটা স্পষ্ট অনীহা দেখতে পাচ্ছে, তারা কোনো রকম পদক্ষেপই তারা নিচ্ছে না বলতে গেলে। তো এই অবস্থাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যদি এরকম হয় তাহলে আসলে আমাদের আলটিমেটলি অবস্থাটা কি দাঁড়াবে? এটা আপনার মতামত জানতে চাচ্ছি, আপনি একজন ভেক্টরবর্ন ডিজিজ এক্সপার্ট, সেক্ষেত্রে হচ্ছে আপনার মতামত জানতে চাচ্ছি। এটা আমি গত বছরের যে ডেঙ্গুর অভিজ্ঞতা থেকে একটু বলি। সেখানে সরকারিভাবে বলা হয়েছে কত 1,50,000 বা এই ধরনের সংখ্যা, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা দুজন এক্সপার্ট, তারা ক্যালকুলেট করে দেখেছেন, সবকিছু তথ্য নিয়ে দেখেছেন যে গত বছর সারা বাংলাদেশে কমপক্ষে 21 লক্ষ লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বাংলাদেশে রোগকে কমিয়ে দেখার একটা সরকারি ট্রেন্ড আছে। চিকুনগুনিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। এখানে যে আমাদের যে আইএডিসিআর যারা এই রিপোর্টগুলি করেন, তাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে কমিয়ে রাখা। যেমন ডেঙ্গুতে গতবার 10 জন তো ডাক্তার চিকিৎসকই মারা গেছেন, এবং 176 জন রোগী মারা গেছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গেছেন, ডেঙ্গু হিসেবে উল্লেখ করা হয়নি। সুতরাং রোগকে কমিয়ে দেখানো একটা টেন্ডেন্সি থাকে, যাতে তারা বলতে পারে যে আমরা খুব সাকসেসফুল। কিন্তু এর মাধ্যমে যে রোগটা আরো বেশি ছড়িয়ে যায়, সেটা তারা হয়তো উপলব্ধি করেন না। আর এবছরের বিষয় যেটা আমি বলতে চাই যে এবছরের যে জুন মাস আমরা পার হয়ে জুলাই মাসে পড়েছি, এই সময় গত বছর এই সময় প্রায় 2,000-এর মতো রোগী ছিল, কিন্তু এবার আমরা রোগী অনেক কম দেখছি। তার থেকে একটা জিনিস আছে যে ন্যাচারালি এবার হয়তো ডেঙ্গু কমই হবে, কারণ গতবারের অনেক লোক ইমিউন হয়ে গেছে। সেম সেরোটাইপ থাকলে তাদের তো হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু তারপরেও আর একটা বিষয় আছে, আন্ডার রিপোর্টিং এর যে বিষয়টা আপনি যেটা বললেন, যে জ্বর নিয়ে কেউ তো এখন হাসপাতালে গেলে জ্বরের রোগীকে হাসপাতালে তো ভর্তি করছে না বা টাচ করেও দেখতে চায় না। তারপরেও এইখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু টেস্ট করছে 40টা সেন্টারের মাধ্যমে, তারা কন্টিনিউয়াসলি টেস্ট করে যাচ্ছেন। সেখানে কিন্তু
ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তারা টেস্ট করে তার প্রায় 4-5% রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত। অর্থাৎ ডেঙ্গু রোগী আছে, কম আছে, এ বিষয়ে সন্দেহ নাই, কিন্তু একেবারে যে নাই তাও না। অনেকেই সেটা হাসপাতালের মাধ্যমে আমাদের রিপোর্টে আসতেছে না। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা আমি জানি, যে সেখানে আমি দেখেছি যে তারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তেও তারা চিরুনি অভিযান চালাচ্ছেন। তাদের একটা প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলে আসছে। কিন্তু অন্যান্য সিটি কর্পোরেশনের কথা আমি ততটা বলতে পারবো না। পত্রপত্রিকায় দেখি যে অনেক ক্ষেত্রে তারা বলছেন, কিন্তু তেমন উদ্যোগ চোখে পড়ছে না। প্রশ্ন হচ্ছে যে লকডাউন যখন শুরু হয় বাংলাদেশে, সেটা হচ্ছে মার্চে, এপ্রিলে শুরু হয়েছে, এপ্রিলের শেষের দিকে শুরু হয়েছে। তো শুরুর পর থেকে সরকার থেকে রিলিফ দেওয়া শুরু হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়াতে চাল ডাল দেওয়া শুরু হয়। তো এই রিলিফ দেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে মফস্বল গুলোতে বা হচ্ছে গ্রাম অঞ্চলগুলোতে, যেটা হচ্ছে জনপ্রতিনিধিদের চাল চুরি করা বা সরকারি দলের জনপ্রতিনিধি যারা আছেন তাদের চাল চুরি করার মাত্রাটা ছিল অনেক বিশাল। এবং এই চাল চুরির সময় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার রিলিফ ফান্ড বা রিলিফ কার্ড দেওয়ার নাম করে যে এক ধরনের নির্যাতন বা হচ্ছে এক ধরনের নারী নির্যাতনের ঘটনাও বাংলাদেশে ঘটেছে, রেপের ঘটনাও ঘটেছে। এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে আমি একটা গবেষণা, একটা সার্ভের কথা যদি বলি, যে একটা পত্রিকা স্টাডি করেছে, সার্ভে রিপোর্ট পেয়েছে, যেটা প্রায় ৮৬ জনের মতো শোনা যাচ্ছে না। অডিও প্রবলেম। স্যার শোনা যাচ্ছে? না, কিছু শুনতে পাইনি লাস্টের অংশটা, যদি জি একটু জি স্যার। রিপিট করেন। প্রথম অংশটা শুনতে পেয়েছি। জি স্যার। তো সেক্ষেত্রে যেটা হয়েছে স্যার, যে এই যে চাল চুরির একটা ঘটনা ঘটেছে এবং একই সাথে চাল চুরির বা চাল রিলিফ দেওয়ার নাম করে হচ্ছে নারী নির্যাতন বা রেপের মতো ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। এবং একই সাথে হচ্ছে যদি আমরা কিছু গবেষণা রিপোর্ট দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো যে একটা বিশাল অংশ, প্রায় হচ্ছে ৮৬ জনের মতো জনপ্রতিনিধি গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকার দলীয় জনপ্রতিনিধি ছিলেন সবাই। এবং একটা বিশাল অংশ জনপ্রতিনিধি এবং বহিষ্কার করা হয়েছে তাদের। এই যে একটা অবস্থা, এই যে রিলিফ দেওয়ার একটা অনিয়ম বা ট্রান্সপারেন্সির অভাব, সেটাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করেন? এটা আমাদের যে সমাজে দুর্নীতি যে আসছে পৃষ্ঠে, দুর্নীতি আমাদের সমাজকে বেঁধে ফেলেছে, তারই একটা বহিঃপ্রকাশ। এবং এটা ন্যাক্কারজনক ভাবে প্রকাশ পেয়েছে এই মহামারীর সময়। আপনার বলা যায় যে কোনো জায়গায় হয়তো সুষ্ঠুভাবে আপনার এই ত্রাণ সামগ্রী পৌঁছে নেয়। প্রথমত ত্রাণের পরিমাণ ছিল অপ্রতুল। যত জনগোষ্ঠী তাদের সাহায্য দরকার, সেই তুলনায় ত্রাণের পরিমাণ কিন্তু কম। তারপরেও সেই ত্রাণ ঠিক মতো আপনার বিতরণ করা যায়নি। তারপরে সরকার তখন জনপ্রতিনিধিদেরকে, এমপিদেরকে সরিয়ে দিয়ে সচিবদেরকে জেলার বিভিন্ন জেলার দায়িত্ব দিল। তাতেও যে অবস্থা খুব একটা উন্নতি হয়েছে তা না। তাছাড়া এখন তো ত্রাণ তো তেমন ভাবে চলছে না। যেমন ভারতে আগামী জুন মাস পর্যন্ত সবাইকে, পশ্চিম বাংলায় সবাইকে আপনার রেশন দেওয়া হবে। অল্প দামে, সামান্য দামে চাউল, ডাল ইত্যাদি তাদেরকে দেওয়া হবে আগামী জুন, অর্থাৎ 1 বছর পর্যন্ত। অর্থাৎ সেইখানে যে সোশ্যাল সেফটি নেট, অর্থাৎ বেঁচে থাকার যে একটা মানে দুস্থ পরিবারের, আয়বিহীন, কোনো আয় নাই, চাকরিবিহীন পরিবার বেঁচে থাকার যে একটা অবলম্বন, সেখানে কিন্তু আছে, অনেক দেশেই আছে, শুধু উন্নত দেশে না। ভারত আছে, আপনি মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, নেপাল বলেন, বহু দেশেই কিন্তু এই ধরনের এই কোভিড সিচুয়েশনে। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে কি, আমাদের যে ইকোনমিটা আমরা বলি জৌলুস দেখাই, ইকোনমিটা আসলে ফাঁকা। এখানে যে গ্রোথের কথা বলা হয়, সেই গ্রোথ আসলে কতটা সঠিক, এবং মানুষের যে অ্যাকচুয়াল অর্থনৈতিক স্বাবলম্বিতা, মানুষের সঞ্চয়, সেগুলি যে কতটা ভঙ্গুর, কতটা অল্প, এবং আমাদের দৈন্যতা যে কত ব্যাপক বিস্তৃত, সেটা কিন্তু এই কোভিড-19 এই মহামারীতে
এটা আমাদের উন্মোচন করে দিচ্ছে। আমাদেরকে জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে, আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের কিন্তু এই বিষয় নিয়ে গভীরভাবে ভাবার দরকার যে কেন এটা হলো। আমরা উন্নয়নের মহাসড়ক দেখে ধরে আমরা আসলাম, আমরা এখন গিরি খাতের সামনে দাঁড়িয়ে আছি। আমি ভেবেও পাই না যে আগামী 6 মাস এই যে চাকরিবিহীন, এই যে সম্বলবিহীন, আয়বিহীন এই যে প্রায় 4 কোটি জনগোষ্ঠী, তারা কিভাবে বেঁচে থাকবে। সরকারের সাহায্য করলেও সে সাহায্য পৌঁছে না, আবার সরকার তেমন ভাবে সাহায্য করছেন না। সব মিলিয়ে আমরা একটা অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে, ইমিডিয়েট ভবিষ্যৎ আমাদের কাছে অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। সেক্ষেত্রে যে আমাদের হচ্ছে একজন এখানকার পার্টিসিপেন্ট হচ্ছে প্রশ্ন হচ্ছে, আমি সবাই মানে সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, যেটা আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান বা আমাদের সাথে হচ্ছে আপনাদের মতামত শেয়ার করতে চান, তাহলে হচ্ছে আমাদের দুইটা অপশন আছে, হয়তো আপনার চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা হচ্ছে এখানে হাত উঠাইলে আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিব আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রশ্ন আসছে স্যার, যে আমরা যদি হচ্ছে ইয়ার দিকে তাকাই, আহ, আহ, বিভিন্ন এখন যেটা লকডাউন চলছে এলাকা ভিত্তিক, বা বিভিন্ন জোন ভাগ করা হয়েছে, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোন। আমার মানে একজন প্রশ্ন করেছেন একজন, যে এই যে জোন করা হয়েছে এটা আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তিক আদৌ আছে কিনা, এবং এই যে জোন ভিত্তিক বিভিন্ন এলাকাগুলোকে লকডাউন করা হচ্ছে, প্রথমে রাজাবাজার হলো, তারপর হচ্ছে এখন ওয়ারি লকডাউন করা হয়েছে, তো এটার আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা, বা বাংলাদেশ এখান থেকে আদৌ কোনো সুফল পাবে কিনা, আপনার কি মনে হয়? না, যদি এই জোনটাকে যদি ঠিক মতো করা যেত, আমেরিকাতে তারা এখন জোনের দিকে যাচ্ছে, যে সেখানে কিন্তু 4টে জোন করতেছে, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড রেড, 4টে জোন করতেছে। এবং সেখানে আপনি যদি 25 জনের বেশি লোক কারেন্ট ইনফেক্টেড লোক থাকে প্রতি 1 লক্ষ লোকে, তাহলেই আপনি সেটাকে তারা রেড জোন হিসেবে গণ্য করে। এই ধরনের একটা করেছে। এবং তাদের কাছে তো ডাটা আছে, আমাদের কাছে যে আমাদের কাছে তো ডাটা নাই যে রোগী কোথা থেকে আসছে, সেই বিষয়ে তাদের কোনো তথ্য নাই। তাছাড়া একটা এলাকাতে কি পরিমাণ লোক আছে সেটা জানার কিন্তু সহজ কোনো উপায় নাই। আপনি যেমন ধরেন, যদি ইলেকশন কমিশনের ডাটাবেজে যান, ইলেকশন কমিশনের ডাটাবেজে গেলে সেখানে কিন্তু আপনি ভোটার পাবেন। একটা এলাকায় সবাই কিন্তু ভোটার না। আমি হয়তো দেশের ভোটার, কিন্তু এখানে থাকি। আবার যদি আপনি খানা জরিপে যান, যেটা 4 বছর আগে 5 বছর আগে খুব সম্ভব হয়েছে, যে খানা জরিপে গেলে আপনার এলাকার সে প্রত্যেকের ঠিকানা নিয়ে তারপরে কিন্তু ঠিকানা নিয়ে তারপর এলাকার জনসংখ্যা বের করতে হবে। অর্থাৎ এই হেলথ ডিপার্টমেন্ট পারলো না কেন এই জোনগুলি ভাগ করতে, কারণ তারা যে এলাকাতে তারা রোগীর কথা বেশি ভাবতেছেন সেই এলাকার অ্যাকচুয়াল জনসংখ্যা কত তারা সেটা বুঝতে পারতেছেন না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি, তারা মোবাইল ফোনে ট্র্যাকিং করে বাইর করার চেষ্টা করতেছেন যে এই রোগীগুলি কতজন রোগী কোন এলাকা থেকে ফোন করছে। কিন্তু সেটাও দেখা গেছে যে রোগীরা অনেক সময় ফোন করেন না, ফোন করেন তাদের আত্মীয় কিংবা তাদের ফ্রেন্ড কিংবা পাড়া প্রতিবেশী, এবং হয়তো সে অন্য জায়গা থেকেও ফোন করতে পারে। সুতরাং এটা অ্যাকুরেট কোনো সিস্টেম ছিল না। এখানে তারা একটা অপরিপক্ক আইডিয়া নিয়ে এই জোন করতে গেছেন। এই জোন তারা করতেও পারে না। আর জোন যে একটা ডাইনামিক প্রসেস, অর্থাৎ আপনি প্রতিনিয়তই জানতে হবে যে আজকে যেটা রেড জোন আছে, রোগী যদি সব ভালো হয়ে যায় 15 দিন পরে, সব রোগী ভালো হয়ে গেল, সেটা গ্রিন জোন হবে। অর্থাৎ সেখানে আপনি টেস্ট করতে হবে। আপনি টেস্ট না করে, আপনি ধরুন বগুড়ার একটা থানা বা রাজশাহীর একটা থানা, রাইট, সেই থানায় আপনি কয়টা টেস্ট করছেন, যে তার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন যে এই এলাকায় কোভিড রোগী নাই বা কোভিড রোগী আছে। সুতরাং এই যে প্রচেষ্টা, এটা একটা অপরিপক্ক আইডিয়া ছিল, যার ফলে তারা এই রেড জোন, ইয়েলো জোন কিছু করতে পারে না, একটা হজবরল অবস্থার সৃষ্টি করেছে এবং একটা মানে তথ্য বিভ্রাট, মানে একটা তথ্য বিভ্রাটের মতো পরিস্থিতি করেছে। শোনা যাচ্ছে কি? জি স্যার, আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল আল মামুন, উনি হচ্ছেন জাপানিজ স্টাডি সেন্টারের অ্যাসিস্ট্যান্ট। উনি হচ্ছেন ডক্টর আব্দুল আল মামুন। প্লিজ আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। শোনা যাচ্ছে ওকে? জি জি, শুনতে পাচ্ছি। প্রথমে ধন্যবাদ। অত্যন্ত একটা বার্নিং ইস্যু এখন,
the governance and corona management এবং আমাদের views CGS এর views to present to the people of wide community and thank you for hosting as well. যে জিনিসটা আমি জানতে চাই স্যার, আপনি একটু টাচ করে গেছেন যে অর্থনীতির যে, এবং আপনাকেও ধন্যবাদ, অনেকগুলো বিষয় আপনি কভার করেছেন খুবই সুন্দরভাবে, এই জন্য ধন্যবাদ। স্পেশালি করাপশন, মিসম্যানেজমেন্ট, ওই কোশ্চেনটাও ভালো লেগেছে আমার, যে আমাদের আগের মহামারীগুলো বা ডেঙ্গু সহ অন্যান্য যে জিনিসগুলো ফেস করেছিলাম সেখান থেকে অভিজ্ঞতা না নেওয়ার কারণেই হয়তো বা আমরা বা নিলে সুবিধা হতো এই করোনা। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে একটু আগে আপনি বলেছেন যে অর্থনীতির বা আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সেটা আমরা রান করতে পারিনি, আমরা কোভিড এর জন্য যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সেটা নিতে পারিনি, এবং এটা আপনি একটু টাচ করেছেন যে এটা অর্থনীতির যে ম্যাজিক্যাল ফিগার্স অফ গ্রোথ সেটা রিয়েল অর্থনীতি না। অর্থনীতি হচ্ছে একটা অর্থনীতির লোড বিয়ারিং ক্ষমতা কতটুকু, সেটাই অর্থনীতির মুখ্য বিষয়। এবং সেক্ষেত্রে মেইন ইন্ডিকেটর গুলো হচ্ছে যে ইনইকুয়ালিটি কম থাকতে হবে, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ডিস্ট্রিবিউশন অফ ফ্যাসিলিটিস ইকুয়াল হতে হবে। শুধু অট্টালিকা বা জেমেট্রিক যে গ্রোথ অর্থনীতির, সেটা অর্থনীতি না। আপনি কি মনে করেন যে যেহেতু অর্থনীতির লোড বিয়ারিং ক্ষমতাটা নেই, এজন্যই আসলে গভর্নমেন্ট মোটা দাগে ব্যাকফুটে হেঁটেছে বা পিছন দিকে হেঁটেছে, যে লকডাউনটা, যদিও লকডাউন ঘোষণা করা হয়নি, আসলে বলা হচ্ছিল সাধারণ ছুটি বা জোনাল লকডাউন, ফ্ল্যাট লকডাউন, বিল্ডিং লকডাউন, এভাবে বলেছে, জেলা লকডাউন, থানা লকডাউন। আপনি কি মনে করেন যে অর্থনীতি যে লোড বিয়ারিং ক্ষমতা বা সুষম অর্থনীতি সেটা না থাকার কারণে গভর্নমেন্ট যেহেতু একটা লম্বা সময় এই যে যাদের হেল্প দরকার, আপনি যেটা বললেন সেফটি নেটে আনা দরকার বা সাহায্য করা দরকার, সেই গ্রুপটাকে সাহায্য করতে পারেনি বলেই আমাদেরকে লকডাউন না করে জাতিকে এখন এক্সপোজ করে দিয়েছে টু করোনা চ্যালেঞ্জ। আমি অন্যভাবে একটু বলি, যে যেহেতু অর্থনীতির লোড বেয়ারিং ক্ষমতা নেই, একটা জিওমেট্রিক ইকুয়েশনের মধ্যে গেছে, ইনইকুয়ালিটির মধ্যে অর্থনীতি আছে, সেটাই কি গভর্নমেন্টের ডিসিশনকে প্রভোগ করেছে যে তারা লকডাউন, যদি আমি বলি শব্দটা, লকডাউনকে প্রলং না করে সবকিছু খুলে দিল, নাকি অন্য অন্য ফ্যাক্টর আছে বলে আপনি মনে করেন? এখানে আপনি যে জিনিসটা টাচ করছেন, যে আসল জিনিস হচ্ছে কি, যারা মানে লকডাউন অবজার্ভ করবে সেই ব্যক্তিগণ, তাদের তো আপনার খাবারের সংস্থান থাকতে হবে, এবং তাদের বাসা ভাড়া থাকতে হবে, তাদের অন্যান্য ফ্যাসিলিটিস থাকতে হবে। সেই যে ন্যূনতম ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু একটা ব্যাপক অংশের ছিল না বা এখনো নাই, যার ফলে হচ্ছে যে আপনি যদি লকডাউন দেন, আপনি যদি বলেন যে স্টে হোম, আপনি তাদেরকে রিকোয়েস্ট করেন ভলান্টারিলি থাকার জন্য, তারা সেটা করতে পারতেছে না। কেন পারতেছে না? এই কারণেই যে তাদের জীবিকার জন্য তাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলে বের হয়ে আসতে হয়। আপনি যদি ধরুন যে রিক্সা যারা ভ্যান চালায়, যারা দৈনিক ভিত্তিকে টাকা আয় করে, তাদের আয়ের জন্য কিন্তু বেরিয়ে আসতেই হবে, আপনি যতই লকডাউন দেন না কেন। যার ফলে এই গভর্নমেন্টের যে লকডাউন যে প্রোগ্রামটা, প্র্যাকটিক্যালি এটা ফেল করে গেছে। প্র্যাকটিক্যালি এটা লকডাউন হয় না, পার্শিয়াল হয়েছে। কিছু কিছু লোক যারা ভেরি কনসার্ন এবং অর্থনৈতিকভাবে সচ্ছল, যারা বাড়িতে থাকতে পারেন, তারা কিন্তু থেকেছেন। কিন্তু যারা পক্ষে থাকা সম্ভব না, জীবিকার জন্য বেরিয়ে আসতে হয়, তারা বেরিয়ে এসেছেন। যার ফলে লকডাউন হয়নি, এবং এর ফলে যে ভাইরাসের যে স্প্রেডটা, যে আর ভ্যালুটা যেটা কমা দরকার ছিল, একের নিচে নামা উচিত ছিল, সেটা নামেনি। স্যার, আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন জিল্লুর রহমান, উনি হচ্ছেন সিজিএস এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি হচ্ছেন, ওনার প্রশ্ন আছেন বা ওনার মতামত আছেন। তো আমি জিল্লুর রহমানকে বলবো যে আপনি হচ্ছে আপনার মিউট করে আপনার প্রশ্ন বা কনসার্ন, আপনার মতামত। থ্যাংক ইউ নাজমুল, থ্যাংক ইউ, ইউ আর ডুইং এ ফ্যাসিনেটিং জব। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামতের জন্য। আমি যেটি প্রশ্ন করতে চাই, যে ডেঙ্গুর প্রশ্নটি নাজমুল করেছিলেন আপনাকে, এবং আপনি গত বছর বা তার আগের থেকেও এই ডেঙ্গু সমস্যা নিয়ে প্রচুর কাজ করেছেন ব্যক্তিগতভাবে, এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে
নানাভাবে কাজ করেছেন। সো এবার সেই অর্থে প্রকোপটা দেখা যায়নি, বাট কোথাও কোথাও আপনি নিজে উল্লেখ করেছেন যে কোথাও কোথাও সমস্যাটা আছে। কিন্তু যে প্রত্যাশাগুলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ছিল বা সিটি কর্পোরেশনের কাছে ছিল যে তারা এই সমস্যাটি মোকাবেলা করবার জন্য নানা রকমের পদক্ষেপ নেবেন, আপনাদের মতো বিশেষজ্ঞরা যেসব পরামর্শ দিয়েছিলেন, আমি একটু শুনতে চাইবো যে সেই অভিজ্ঞতাটা কি আসবে, এবং আজকে আরেকটা বা আরেক ধরনের মহামারী, বড় মহামারীর মধ্যে গোটা বিশ্ব আছে, বাংলাদেশ আছে, ঢাকা শহর আছে, সেখানটাতে যদি ওই অভিজ্ঞতার কথা বিবেচনায় নেই, তাহলে যেভাবে তাদের আসলে কাজ করা উচিত সেটা তারা করছেন কিনা বা করতে পারছেন কিনা। মানে আমি এই যে সরকারি প্রতিষ্ঠানগুলোর বা এই যে জনপ্রতিনিধিদের মাইন্ডসেটটা আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা কি করছেন, কিভাবে নিচ্ছেন, বিশেষজ্ঞদের সঙ্গে যে নানান ধরনের কমিটি হচ্ছে, টেকনিক্যাল কমিটি হচ্ছে, ন্যাশনাল কমিটি হচ্ছে, এইসব কমিটিগুলো কি কাজ করছে, কি ধরনের কাজ করতে পারছে, বা তাদের মতামতগুলো আসলে যারা ইমপ্লিমেন্টেশনের প্রসেসের সঙ্গে যুক্ত তারা কতটা দিচ্ছেন। ডক্টর মঞ্জুর চৌধুরী। এখানে আপনার প্রশ্নের উত্তরে বলতে হয় যে এটা মিক্সড রেজাল্ট আমরা পেয়েছি। আমরা বিভিন্ন লেভেলে আমাদের মতামত দিয়েছি যে কিভাবে জাতিকে বা দেশকে ডেঙ্গু মুক্ত রাখা যায়, কিভাবে এডিস মশা দমন করা যায়, চিকুনগুনিয়া থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি, এ বিষয়ে অনেক রকমের অভিজ্ঞতা পরামর্শ আমরা মিটিংয়ে বলেছি, লিখিত দিয়েছি, পত্রপত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা বলেছি। তার রেজাল্ট হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করছে। যেমন একটা উদাহরণ দিতে পারি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারা মোটামুটি ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের কার্যক্রম এখনো চলতেছে। এক ধরনের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, চেষ্টায় ঘাটতি নাই, কিন্তু হয়তো রিসোর্সের সমাজ আছে। কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে বলা যায় তারাও চেষ্টা করছেন, কিন্তু তারা যে পদক্ষেপগুলি নিচ্ছেন সেটা স্ট্যান্ডার্ড এন্টোমোলজিক্যাল বা ভেক্টর ম্যানেজমেন্টের মধ্যে খুব একটা হয় না। যেমন তেলাপিয়া মাছ কিংবা হাঁস এসব দিয়ে এডিস মশা দমন করা যায় না। তারপরও আমি মনে করি যে তারা হয়তো সঠিক পদ্ধতিগুলি গ্রহণ করবেন। অন্যান্য সিটি কর্পোরেশনে কিছু কিছু ছোট ছোট পৌরসভায় তারা মিটিং করছেন, অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছেন। কিছুটা আগের থেকে হলেও তাদের ভিতরে উৎসাহ দেখা গেছে। আর্লি সিজনে তারা কাজ শুরু করছেন, এটা একটা বিষয়, আশার বিষয়। কিন্তু একেবারে যেটা আমরা চাচ্ছিলাম যে ভেক্টর ম্যানেজমেন্টের জন্য একটা ইনস্টিটিউট করা, তার মাধ্যমে সারা দেশব্যাপী ভেক্টরের সংখ্যা নিরূপণ করা, সেই বিষয়ে কিন্তু খুব একটা আগায় নাই। মিটিং টিটিং হয়েছে, আমরা আমাদের মতবাদ দিয়েছি, কিন্তু খুব একটা আগায় নাই, বা ভবিষ্যতে কতটা আগাবে সেটাও আমরা সন্দেহ। কিন্তু বিচ্ছিন্নভাবে কেউ কেউ চেষ্টা করছেন এবং কিছু কিছু সফলতার কথাও আছে। যে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এই যে কোভিড-19 কালে যখন আমরা বলছি যে এটা পিকে না, পিকে কখন যাবে আমরা এখনো নিশ্চিত না, পরিস্থিতিটা এখন পর্যন্ত শঙ্কাজনক, এরকম একটা পরিস্থিতিতে সামনে একটি বড় ধর্মীয় উৎসব মুসলমানদের পবিত্র ঈদুল আজহা, এবং ঈদুল আজহার একটু ভিন্ন ধরনের, এখানে পশু কুরবানিদের ব্যাপার আছে, এখানে পশুর হাটের ব্যাপার আছে। তো আপনি কিভাবে দেখেন যে এই আসলে উদযাপন করতে গিয়ে সংক্রমণ হারটা বাড়ানোর কোনো আশঙ্কা আপনার মধ্যে আছে কিনা? পশুর হাটকে কেন্দ্র করে ছুটিতে বা ঢাকা থেকে অন্যান্য জেলা শহরে মানুষদের যাওয়া আসা নিয়ে, এবং একই সঙ্গে আমি আরেকটা প্রশ্ন যুক্ত করে দিতে চাই। আপনি জানেন যে দুটো উপনির্বাচন সামনে, সিটি কর্পোরেশন দুটো উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সো এই নির্বাচনগুলো নিয়েও আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই সংক্রমণ কালে, এই মহামারীর কালে এই ধরনের উপনির্বাচন বা নির্বাচন অনুষ্ঠান কতটা যুক্তিসম্মত? আমরা জানি এর আগেও সিটি কর্পোরেশনের এই ঢাকা সিটিতে উপনির্বাচন করেছে নির্বাচন কমিশন, এবং সেগুলো এই মহামারী কালে, এবং সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। সো আপনি কিভাবে দেখেন? প্রথমে নির্বাচনের প্রশ্নটাই বলি। নির্বাচন নিয়ে আমি সংক্রমণের কোনো সম্ভাবনা একেবারেই দেখি না, কারণ 2% 3% লোক উপস্থিত হয় বর্তমানকালে বাংলাদেশের নির্বাচনে, এটা তো নর্মাল বিষয়, সামান্য কিছু লোক হবে, সুতরাং সেখানে সংক্রমণ হবে বলে মনে হয় না। কিন্তু সমস্যাটাই হয়ে যাচ্ছে আমাদের কোরবানি নিয়ে।
কোরবানির কিন্তু কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে হাট নিয়ে সবাই বলছেন যে হাটের মাধ্যমে ছড়াতে পারে, কিন্তু হাটের বিষয়টা আমি দেখি অন্যভাবে। হাটটা একটা ওপেন স্পেস। এখন বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সিডিসি, ইউরোপিয়ান সিডিসি, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন কিন্তু তারা একটা বিষয়ের দিকে জোর দিচ্ছেন যে ওপেন এয়ারে আউটসাইড অ্যাক্টিভিটিস কিন্তু কোভিড সংক্রমণ খুব একটা ঘটায় না, যেটা হয় ঘরের ভিতরে হয়। এখন যে হাটে এরা যতটা চিন্তিত, আমি হাট নিয়ে কিন্তু ততটা চিন্তিত না। হাটে ইচ্ছে করলে ফাঁকা ফাঁকা থাকে। তাছাড়া গরুর হাটে তো নর্মালি লোকজন একটু দূরে থাকে, গরুর কাছ থেকে দূরেই থাকে। কিন্তু সমস্যাটা হবে তখনই যে কোরবানির গরু জবাইয়ের পরে কিন্তু একটা ব্যাপক ভিড় হয় মাংস ডিস্ট্রিবিউশনের সময়। তাছাড়া মাংস তারা আত্মীয় স্বজনের বাসায় যান এবং সেখানে দেন। এর ফলে আপনার যে ইনফেকশন ইভেন্টগুলি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং ইনফেকশন ইন জেনারেল বৃদ্ধি পাবে। এখন যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, তাছাড়া কৃষকরা কিন্তু যারা গরু মানে পালেন, তারা কিন্তু এই দিনটার জন্য, কোরবানির জন্য কিন্তু ওয়েট করেন। একটা ব্যাপক একটা জনগোষ্ঠী এই গরু পালন করেন এবং কোরবানি সব বিক্রি করেন। এটা যদি একেবারে বন্ধ করে দেওয়া হয় তাহলেও কিন্তু অর্থনীতির উপর একটা বড় ধরনের চাপ পড়বে। কিন্তু এটাকে ম্যানেজ করতে হবে। অর্থাৎ গরুর জবাই করার পরে গরুর মাংস ডিস্ট্রিবিউশনের সময় কিভাবে এটাকে সংক্রমণকে প্রতিরোধ করে বা অ্যাভয়েড করে ডিস্ট্রিবিউট করা যায় সে বিষয়ে কিন্তু ইনফেকশন যারা স্পেশালিস্ট, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট, যারা সংক্রমণ নিয়ে কাজ করেন, তারা কিন্তু একটা গাইডলাইন এখন থেকে তৈরি করে জনগণের মধ্যে আপনার ডিস্ট্রিবিউট করে যেতে পারেন। তবে কোরবানি বন্ধ করা যাবে না ধর্মীয় কারণে এবং অর্থনৈতিক কারণে। না, কুরবানি ঈদ তো আর বন্ধ করার প্রশ্ন ওঠে না, কিন্তু আয়োজনকে কিভাবে কতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। কারণ এবার আমরা জানি যে হজটাও সেই অর্থে একেবারেই সীমিত, মানে বাইরের কেউ যাচ্ছে না এবং হাজার দেড়েক লোক নিয়ে হজ করা হবে স্থানীয়দের নিয়ে। সো এবং ধর্মে আমাদের ধর্মীয় গ্রন্থেও আছে যে মহামারী কালে আপনি এক স্থান থেকে আরেক স্থানে যাবেন না, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। সো এটা জাস্ট আপনার কাছে একটু জানতে চাইলাম। আমি শেষ প্রশ্নটা নাজমুলের কাছে যাবার আগে আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনার কি ধারণা এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস যেটি বলছি, যে মহামারী বা এই যে ভাইরাস, এটি একটা পাবলিক হেলথের সঙ্গে সম্পর্কিত বিষয় এবং আমরা জানি যে জনস্বাস্থ্য আসলে শেষ পর্যন্ত রাজনীতিরই বিষয় এবং রাজনৈতিকভাবে এই জনস্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেয়া হয়নি, বিভিন্ন দেশের সরকারগুলো কতটা ঔদাসীন্য প্রকাশ করেছে সেটি মোটামুটি ভাবে কোভিড-19 আমাদের সামনে উন্মোচিত করেছে। এখন আমার আপনার কাছে যেটা প্রশ্ন, যে পোস্ট কোভিড সিনারিওটা আপনি কি দেখেন, যে সেখানটাতে বিভিন্ন দেশের সরকারগুলো আরো কত বেশি জনগণের আস্থাভাজন হবে, জনগণের প্রতি তারা আস্থা রাখতে পারবেন, জনসম্পৃক্ততা কতটা তৈরি হবে, কতটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা পৃথিবী করতে পারবে, সেটি একটি প্রশ্ন। মানে আপনি কি দেখেন, মানে সমাজ রাষ্ট্রগুলো কি আরো বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে না আরো বেশি কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠবে, কি মনে হয় আপনার কাছে? এখানে আপনি কিছু কিছু সরকার তো ডেফিনেটলি কর্তৃত্ব পরায়ণ অলরেডি হয়ে গেছে বা হওয়ার পথে কোভিডকে কেন্দ্র করে। আবার কিছু কিছু সরকার আপনার আরো বেশি লিবারাল হবে, পপুলার হবে। যেমন নিউজিল্যান্ডের সরকার, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, আপনি যদি মনে করেন যে ভিয়েতনাম সরকার, এরা যারা কোভিডকে, তাইওয়ান, এরা যারা কোভিডকে সার্থকভাবে সফলভাবে ম্যানেজ করতে তারা সম্ভব হয়েছে তাদের পক্ষে, তারা তো ডেফিনেটলি পপুলার হবে। কিন্তু যারা পারেননি, যেমন অলরেডি ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কোন জায়গায় জার্মানির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, এরকম পদত্যাগের ঘটনাও কিন্তু আছে। কিন্তু ইন জেনারেল যেটা আমি দেখতেছি যে ট্রেন্ড হচ্ছে যে অনেক সরকার, কর্তৃত্বপরায়ণ সরকার আরো বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে যাচ্ছে। লিবারেল সরকারও তথ্য প্রবাহে বাধা সৃষ্টি করতেছে, কর্তৃত্বপরায়ণের দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা সাকসেসফুল হয়েছেন, যারা এটাকে ম্যানেজ করতে সাকসেসফুল হয়েছেন, তারা কিন্তু তাদের অর্থনীতিকে চালু করতে পারবেন এবং চালু করে দিচ্ছেন ধীরে ধীরে। এবং তারা হয়তো নিজেদের মধ্যেই, যেমন ভিয়েতনাম, তাইওয়ান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা
ট্যুরিজম করিডোর সৃষ্টি করার চেষ্টা করতেছে, নিজেদের মধ্যে তারা ট্যুরিজম চালু করবে। হয়তো তাদের ভিতর নতুন ধরনের গ্লোবালাইজেশনটাও অন্যদিকে চলে যাবে, গ্লোবালাইজেশন হয়তো ফ্র্যাকচার হয়ে যাবে। এবং কিন্তু আমাদের বাংলাদেশের যে ভবিষ্যৎ আমি যেটা দেখি, বাংলাদেশে মনে হয় কোভিড বহুদিন থাকবে, আমেরিকার মতো। আমেরিকাও হয়তো কোভিড বহুদিন থাকবে, বাংলাদেশেও থাকবে যেটা মনে হচ্ছে। ইরানে যেমন আছে, এরা কিন্তু যে সবাই বলে যে একটা পিক হবে, পিক কিন্তু ইনএভিটেবল না। পিক তখনই হয় যখন আপনার পাবলিক হেলথ ইন্টারভেনশন হয়, তখন আপনার লকডাউন বলেন বা আইসোলেশন বলেন, কন্ট্যাক্ট ট্রেসিং করা, টেস্টিং করা ব্যাপকভাবে করা হয়, যখন এই ভাইরাসের ট্রান্সমিশনটা কমে আসে, তখনই কিন্তু দেখা যায় যে গ্রাজুয়ালি এই নতুন ইনফেকশনের সংখ্যা কমে আসতেছে, প্ল্যাটু হওয়া, তারপরে ধীরে ধীরে কমে আসে। এটা যে ইনএভিটেবল তা কিন্তু না। আবার অনেক জায়গায় দেখা গেছে যে কমে আসে আবার বাড়ছে, যেমন আপনার এই আমেরিকাতে এখন তো তারা এখন এটাকে সেকেন্ড ওয়েভ বলার চেষ্টা করতেছে, ব্যাপকভাবে আবার সংক্রমণ বৃদ্ধি হয়েছে, প্রায় প্রতিদিনই 50,000 লোকের মতো নিউ ইনফেকশন হচ্ছে। তো সব মিলিয়ে যেটা আমি বলতে চাচ্ছি যে কর্তৃত্ববাদী সরকার আরো বেশি কর্তৃত্ববাদী হবেন, কিন্তু কিছু কিছু সরকার পপুলার হচ্ছেন, আরো বেশি পপুলার হবে। এবং অর্থনৈতিক ক্ষেত্রে নতুন ধরনের গ্লোবালাইজেশন ট্রেন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তার আগে হচ্ছে আমি আপনাকে শেষের একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা মানুষ হচ্ছে আশাবাদী, আমরা আশার কথা শুনতে চাই সবসময়। তো আমাদের বাংলাদেশে আছে এখন যে কার্ভটা চলতেছে, সেটা হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, ধীরে ধীরে বাড়ছে আর কি। তো সেটা আসলে ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা আছে কি, বা এটা আমরা আসলে কবে আশা করতে পারি, বা যে আমাদের সামনে ফ্ল্যাট হবে? কারণ এক এক জায়গায় বিভিন্ন জায়গায় স্টাডি আসতেছে যে WHO বা BBC বা হচ্ছে অন্য জায়গায় বলতেছে যে আমাদের জুলাইতে সর্বোচ্চ থাকবে, তারপর ধীরে ধীরে কমে আসবে। এক একটা জায়গায় বা এক এক সেক্টরে এক এক গবেষণা পেপার এক এক রকম তথ্য দিচ্ছে। তো আমি আপনার কাছে শুনতে যাচ্ছি যে আমরা আসলে সেই ফ্ল্যাট কার্ভ এটা কবে এক্সপেক্ট করতে পারি, বা কবে আশা করতে পারি যে আমরা হয়তো বা সামনেই বা এতদিন পরে আমরা আশা করা যায় যে হ্যাঁ, বাংলাদেশের একটা কার্ভটা ধীরে ধীরে কমে আসবে এবং একটা সময় ফ্ল্যাট হয়ে যাবে? স্যার, এটা কিন্তু আর্টিফিশিয়ালিও করা যায়। আপনি যদি ইচ্ছা করেন যে টেস্টের সংখ্যা পার ডে 10,000-এর নিচে নামিয়ে আনতেন, তাহলে কিন্তু রোগী কমে আসবে। তারপরে আপনি 5,000-এ নামিয়ে আনলেন, রোগী কিন্তু আরো কমে আসবে। আপনি একটা আর্টিফিশিয়াল কার্ভ তৈরি করেন, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও কিন্তু সেটা না। অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে যে আপনি কিন্তু ওই ইনফেকশন রেট কিন্তু গ্রাজুয়ালি স্টেডিলি ইনক্রিজ করতেছে। আপনি 14% থেকে আজকে 22%, কোনোদিন 23%ও হয়, আমি দেখেছি 23% হচ্ছে। এটা এই রেট যখন ধীরে ধীরে কমতে থাকবে, স্টেবল হবে, একটা সময় এসে কমে যাবে, কমতে থাকবে এই পার্সেন্ট ইনফেকশন, তখন আপনি বলতে পারবেন যে আমরা পিক অতিক্রম করেছি। কিন্তু সেই ট্রেন্ড দেখা যাচ্ছে না, এবং এটা যে ইনএভিটেবল সেটাও বলা যাবে না। ইরানের দিকে আপনি তাকান, ইরানে কিন্তু সেই উহানের সময় সমসাময়িককালে যে ইনফেকশন শুরু হয়েছে, সেই ইনফেকশন কিন্তু ওইভাবেই চলতেছে। প্রতিদিন সেখানে লোক মারা যায়, প্রতিদিন 3-4 হাজার লোক ইনফেক্টেড হচ্ছে। সুতরাং আমরা যদি নিশ্চিত থাকি যে একটা দিন আমাদের পিক হবে, তারপরে আমরা এই হয়ে যাব, সেটা না। অনেকে হার্ড ইমিউনিটির কথা বলে। হার্ড ইমিউনিটি একটা এমন একটা কনসেপ্ট যেটা ভাবাই যায় না। হার্ড ইমিউনিটির কথা আপনি ভাবতেই পারবেন না যে হার্ড ইমিউনিটির যদি 80% লোক ইনফেক্টেড হয়, তাহলে কত লোক হসপিটালাইজড হবে, কত লোক মারা যাবে, এটা তো ভাবাই যায় না। সুতরাং আমাদেরকে যে কঠিন পথেই যেতে হবে, আমাদের এই আরো বেশি টেস্টিং বাড়াতে হবে, আরো বেশি অ্যাসিস্টেড আইসোলেশন। অর্থাৎ আমি বললাম যে আইসোলেশনে থাকো। We can't hear you properly. Can you hear me now? শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমি শুধু সংক্ষেপে এটাই বলতে চাচ্ছি যে আমাদের আরো বেশি টেস্টিং ব্যবস্থা বাড়াতে হবে, আমাদের আরো বেশি ট্রেসিং এর ব্যবস্থা করতে হবে, এবং আমাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। জায়গায় জায়গায় আইসোলেশন সেন্টার গড়ে তুলতে হবে, অ্যাসিস্টেড আইসোলেশন। আমরা একটা লোককে বললাম 10 জন থাকে 4 রুমের 3 রুমের বাসায়, আপনি আইসোলেশনে থাকেন, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু সম্ভব না আপনার আইসোলেশনে থাকা। সুতরাং আইসোলেশন সেন্টার দরকার। এবং আরেকটা বিষয়ও আমাদের নিতে হবে যে সব জায়গায় যে আমরা কোভিড PCR টেস্ট করতে পারবো এরকম
ব্যাপার না, এতটা আমরা হয়তো পারবো না, কিন্তু আপনি স্ক্রিনিং করতে পারি আমরা অক্সিমিটার দিয়ে, এবং আমরা আপনার কন্ট্যাক্টলেস থার্মোমিটার দিয়ে আমরা কিন্তু জ্বর দেখে স্ক্রিনিং করে যে রোগগুলির সম্ভাবনা আছে তাদেরকে টেস্টিং এর দিকে নিয়ে যেতে পারি। আর একটা বিষয় আমি এইখানে যেহেতু আমি এই ইনক্লুসিভ টেস্টিং ইনক্লুসিভ কথা বলতেছি, বাংলাদেশে প্রায় 250টা হসপিটালে গ্রামের দিকে উপজেলা লেভেলে সেখানে জিন এক্সপার্ট বলে একটা ডিভাইস আছে যেটাতে যক্ষা নির্ণয় করা হয়। জিন এক্সপার্ট দিয়ে কিন্তু যদিও আপনি কিটটা চেঞ্জ করতে হয়, সেই কিট দিয়ে আপনি কিন্তু এই কোভিড টেস্ট করা যায়। এটা কিন্তু এটা যদি করা যায় তাহলে কিন্তু আপনার 250 আপনার টেস্টিং সেন্টার কিন্তু একসাথে ইনক্রিজ করে গেল। অর্থাৎ ব্যাপকভাবে আপনি টেস্ট না করতে পারলে আপনি কিন্তু যে কোন শ্রেণীর লোক কোন রিস্কে আছে, কতটা কোন এলাকার লোক কতটা রিস্কে আছে, সেই রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্কটা আমরা জানতে পারতেছি না, বা সরকারও জানাতে পারতেছে না কাউকে। সুতরাং জানানো দরকার, এটাই আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ। একটু সবাই মিউট করে রাখার জন্য অনুরোধ করছি। তো আমরা এক প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসি। সবাই যারা পার্টিসিপেট করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জ্ঞাতার্থে আবার একটু বলে রাখি যে এটা হচ্ছে সিজিএস এর একটা স্পেশাল ওয়েবিনার সিরিজ, দ্য ভয়েস অফ সিজিএস। এখানে মূলত সিজিএস এর যারা আমাদের যারা ডিরেক্টর আমরা সবার পরিচয় করা দিব, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন, এই ব্যাপার নিয়ে আমরা এটা সিরিজটা আয়োজন করেছি। তো আমরা সামনেই অন্য একজন এক্সপার্ট নিয়ে আরেকজন সরি হোল্ড করছি। ओके सेंट्रली मैं कुरकुरे खा रहा हूँ, किसी को कुरकुरे खाने हैं? ওকে, এখন ঠিক আছে। কিছু বিরক্ত করার জন্যই ঢুকেছেন কয়েকজন। যাই হোক স্যার, যাই হোক মূল কথা হচ্ছে যে আমরা এটা কন্টিনিউ করব। তো আজকে যারা আমাদের সাথে ছিলেন আশা করব সামনেও আমাদের সাথে থাকবেন এবং আমরা এটা কন্টিনিউয়াসলি চালু রাখবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে আমাদের আয়োজন শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।